আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের 2 নং প্রশ্ন অর্থাৎ প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। আসলে তোমরা অনেকে প্রিপোজিশন নিয়ে ভয়ভীতির মধ্যে থাকো। আশা করছি আমার প্রিপোজিশন সম্পর্কিত ক্লাসগুলো করার পর তোমাদের আর ভয়ভীতি থাকবে না। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধরন থেকে দেখা যায় মোট 3 ধরনের প্রিপোজিশন। কমন প্রিপোজিশন থেকে 30%, বিভক্তির সাথে সম্পর্কিত প্রিপোজিশন থেকে 20% এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 50% প্রশ্ন হয়ে থাকে। আজকে এই পর্বে আমি কমন প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তো এবার শুরু করা যাক। লার্ন ইংলিশ উইথ আব্দুল বায়েস। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রিপোজিশন হলো এমন কিছু শব্দ যেগুলো নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। এরকম দুটি প্রিপোজিশন হলো বিটুইন এবং অ্যামং। আসলে বিটুইন দুজনের মধ্যে বোঝায় অথবা দুই ব্যক্তির মধ্যে বোঝায়, আর অ্যামং দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে বোঝায়। আমি এখানে দুটি এক্সাম্পল নিয়েছি। প্রথমটি ইনকারেক্ট। এক্সাম্পলটি হলো দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং জন অ্যান্ড পল। দেখো, এখানে দুজন ব্যক্তি আছে, জন এবং পল, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অ্যামং, যা আমাদের সংজ্ঞার সাথে যায় না। সো দ্য কারেক্ট আনসার উইল বি দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড বিটুইন জন এবং অ্যান্ড পল। যেহেতু এখানে দুইজন, তাই আমরা বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। আবার দ্য টিচার ডিভাইডস দ্য চকোলেটস বিটুইন দ্য স্টুডেন্টস। এখানে দেখো অনেকগুলো ছাত্রছাত্রী। ছবিটা দেখলে তোমাদের কাছে ধারণাটা আরও পরিষ্কার হবে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে বিটুইন, যা ভুল। দ্য কারেক্ট আনসার উইল বি দ্য টিচার ডিভাইডস দ্য চকোলেটস অ্যামং দ্য স্টুডেন্টস। যেহেতু ছবিতে অনেকগুলো স্টুডেন্ট আছে, দুইয়ের অধিক স্টুডেন্ট আছে, তাই এখানে ব্যবহার করতে হবে অ্যামং। এরপর আছে ইউজ অফ অ্যালং অ্যান্ড অ্যাক্রস। আসলে অ্যালং বলতে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করাকে বোঝায়, আর অ্যাক্রস বলতে প্রস্থ বরাবর অতিক্রম করাকে বোঝায়। ফর এক্সাম্পল, দ্য বয় ওয়াকস অ্যাক্রস দ্য রোড। ছবিতে তোমরা দেখছো লোকটি দৈর্ঘ্য বরাবর পথ অতিক্রম করছে, তাই এখানে অ্যাক্রস না হয়ে হবে অ্যালং। দ্য কারেক্ট আনসার উইল বি দ্য বয় ওয়াকস অ্যালং দ্য রোড। আবার দ্য ফিশারম্যান ইজ ফিশিং অ্যালং দ্য রিভার। দেখো, ফিশারম্যানটি প্রস্থ বরাবর অতিক্রম করছে, কিন্তু এখানে ব্যবহার করেছে অ্যালং, তাই এটা ভুল। সঠিক আনসারটি হবে দ্য ফিশারম্যান ইজ ফিশিং অ্যাক্রস দ্য রিভার। এরপর আছে ইউজ অফ অন, ওভার, অ্যাবাভ। তিনটা শব্দই আসলে উপরে বোঝায়, কিন্তু যখন উপরে কাছাকাছি, উপরে স্পর্শ করে বোঝাবে, তখন আমরা অন ব্যবহার করব। কাছাকাছি উপরে হলে ওভার ব্যবহার করব, আর অনেক উপরে হলে আমরা অ্যাবাভ ব্যবহার করব। ফর এক্সাম্পল, কিপ দ্য বুক অন দ্য টেবল। দেখো, বইটা টেবিলের উপরে তলে স্পর্শ করে আছে। ছবিটা তোমরা দেখো, তাহলে সহজে বোঝা যাবে। এই জন্য আমরা এখানে সবসময় স্পর্শ করে থাকলে অন ব্যবহার করব। এরপর আছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। ফ্যানটা আমাদের মাথার কাছাকাছি, তাই এখানে ওভার ব্যবহার করা হয়েছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড।
এরপর আছে দ্য বার্ড ইজ ফ্লাইং হাই অ্যাবভ দ্য স্কাই, অনেক উপরে, দেখো পাখিরা আকাশে অনেক উপরে উঠছে, তাই আমরা এখানে অ্যাবাভ ব্যবহার করব। এরপর আছে ইউজ অফ সিন্স অ্যান্ড ফর। সিন্স বলতে নির্দিষ্ট সময়কে বোঝায়, আর ফর বলতে অনির্দিষ্ট সময়কে বোঝায়। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স সানডে। আরেকটা এক্সাম্পল, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমরা যখন রবিবার থেকে বলি তখন ব্যাপারটা নির্দিষ্ট হয়ে যায়, আর যখন বলি যে 2 মাস ধরে ইংলিশ শিখছি, তখন মনে প্রশ্ন জাগে কোন 2 মাস, তখন সময়টি আর নির্দিষ্ট থাকে না। তাই নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করব, আর অনির্দিষ্ট সময় ব্যবহার করার জন্য আমরা ফর ব্যবহার করব। একই রকম আরও দুটি উদাহরণ, বাই এবং উইথ, দুটি প্রিপোজিশন দ্বারা দিয়ে কর্তৃক বোঝায়। বাই ব্যক্তির পূর্বে বসবে, আর উইথ বসবে বস্তুর পূর্বে। ফর এক্সাম্পল, হি ইজ কট বাই দ্য গার্ড। দ্য গার্ড একজন ব্যক্তির নাম, তাই এখানে তার পূর্বে আমরা বাই ব্যবহার করব। আর দ্য রোবার ইজ বিটেন বাই দ্য পুলিশ উইথ এ স্টিক। আই স্টিক অর্থাৎ লাঠি একটি বস্তু, তাই এর আগে আমরা উইথ ব্যবহার করব। দ্য রোবার ইজ বিটেন বাই দ্য পুলিশ উইথ এ স্টিক। এরপর আছে দ্য ইউজ অফ ইন অ্যান্ড ইনটু। দুটো শব্দ দ্বারাই ভিতরে বোঝায়। ইন দ্বারা আমি ভিতরে অবস্থান করাকে বোঝাই, আর ইনটু দ্বারা বাহির থেকে ভিতরে প্রবেশকে বোঝায়, অর্থাৎ এখানে মুভমেন্ট থাকবে। ফর এক্সাম্পল, আই এম ইন দ্য রুম, আমি ইতিমধ্যে রুমের মধ্যে আছি। আর আওয়ার টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, তিনি বাহিরে ছিলেন, বাহির থেকে ভিতরে প্রবেশ করেছেন, তাই এখানে এন্টার্ড হয়েছে। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এরপর আছে দ্য ইউজ অফ বিলো অ্যান্ড আন্ডার। আসলে বিলো এবং আন্ডার দুটি অত্যন্ত কাছাকাছি দুটি প্রিপোজিশন, কিন্তু যখন একই তলের নিচে হয় তখন আমরা বিলো ব্যবহার করব, ভিন্ন তল হলে আন্ডার ব্যবহার করব। ফর এক্সাম্পল, ড্র দ্য পিকচার আন্ডার দ্য লাইন। দেখো এখানে কাগজের পৃষ্ঠাতে একই পৃষ্ঠায় একই তলের মধ্যে ড্রয়িং করা হচ্ছে, তাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আন্ডার, যা স্পর্শ করেই আছে। সুতরাং এখানে হবে বিলো, ড্র দ্য পিকচার বিলো দ্য লাইন। আরেকটি এক্সাম্পল, দেয়ার ইজ এ ক্যাট বিলো দ্য টেবল। দেখো চিত্রের মধ্যে টেবিলের একটা তল, আবার ফ্লোরের একটা তল, সুতরাং এখানে ভিন্ন তল, কিন্তু ব্যবহার করা হয়েছে বিলো, যা সঙ্গের সাথে যায় না। সো দ্য কারেক্ট আনসার উইল বি দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল। আমার বিশ্বাস আজকের এই আলোচনা থেকে তোমরা কমন কিন্তু কনফিউজিং প্রিপোজিশনগুলোর মধ্যে যে একটা সূক্ষ্ম এবং অন্তর্নিহিত পার্থক্য রয়েছে তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং সঠিক এবং যথাযথভাবে বাক্যে তোমরা প্রয়োগ করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ব্যাক।